মন্দিরের পিছনের দিকে আসলে খুব সুন্দর একটা পরিবেশ পেয়ে যাবে। ত্রিপুর সুন্দরী মা লক্ষণ সেন বল্লাল সেনের মধ্যে যা কিছু এখানে পাওয়া গেছে সব ওই সময়। দিঘিটা হচ্ছে সেন দিঘি, ওই আমরা ওটাকে সেন দিঘি বলি, লক্ষণ সেন বল্লাল সেনের আমলের। নিচে জল, উপরে দাম। এটা একটা আশ্চর্য জিনিস। এই পুকুরে ওই কিছু জিনিস পাওয়া গেছে, কোষ্ঠী পাথর, কিছু আশুতোষ মিউজিয়ামে দিয়ে দিয়েছে, আর কিছু মন্দির আছে। আমি এখন মন্দিরের কলা বাগানের মধ্যে আছি। একটা অপার্থিব শান্তি এই বাগানটায় বিরাজ করছে। তোমরা যারা এই ত্রিপুর সুন্দরী মন্দিরে আসতে চাও, শিয়ালদা থেকে, হাওড়া থেকে কিংবা মেট্রো করে আসতে পারো। এটা গড়িয়ার থেকে অটো ডিস্টেন্স ম্যাক্সিমাম 10 মিনিট। নমস্কার বন্ধুরা, আজ আমি একটি নতুন জায়গার সন্ধান নিয়ে চলে এসেছি। নাম হলো মা ত্রিপুরেশ্বরী মন্দির। পাল ও সেন যুগে স্থাপিত এই মন্দিরটি, যেটি দক্ষিণ কলকাতার গড়িয়ার খুব কাছাকাছি। মন্দির এবং মন্দির সংলগ্ন এরিয়ার ইতিহাস আজ আমি আলোকপাত করব। তার সাথে থাকবে পুরো মন্দিরের ভ্রমণ কাহিনী। তবে সেই বর্ণনা দেওয়ার আগে আমি একটু আলোকপাত করতে চাইব মা ত্রিপুর সুন্দরী দেবী কে। আদ্যাশক্তি মহামায়ার 10টা রূপকে বলা হয় দশ মহাবিদ্যা। এই মহাবিদ্যার তৃতীয়া দেবীর নাম ষোড়শী, নামান্তরে যেটি হয়েছে ত্রিপুর সুন্দরী। স্বর্গ, মর্ত ও পাতাল এই 3 পুরের কর্ত্রী তিনি। শ্রী শ্রী পঞ্চানন দেব ওনার ভৈরব। ইতিহাস খ্যাত এই ত্রিপুর সুন্দরী মন্দিরের ফটক থেকে তুমি যখন প্রবেশ করবে, প্রথমেই তুমি বাঁহাতে দেখতে পারবে পার্কিংয়ের জায়গা। অতএব তুমি যদি 2 হুইলার কিংবা 4 হুইলার নিয়ে আসতে চাও, পার্কিংয়ের সুব্যবস্থা আছে। একটু এগিয়ে গেলেই পাবে পুজো দেওয়ার জন্য প্রসাদাদি ক্রয় করার দোকান। এটা মন্দির কর্তৃপক্ষ দ্বারাই চালিত। আরেকটু এগিয়ে গেলে জুতো রাখার জায়গা তুমি পেয়ে যাবে। আর ঠিক তার ডান হাতেই এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নাট মন্দির। এই নাট মন্দিরে যে কোষ্ঠী পাথরের ঠাকুরটি আছে, লোকাল লোকেদের মতামতে এই প্রতিমাটি খনন কার্যের সময় পুকুর থেকে পাওয়া গেছে। এই সেই পুকুর, এক আশ্চর্য পুকুর। কথিত আছে প্রত্যেক বছর বাৎসরিক পুজোর আগে ঠাকুরের পুজোর সরঞ্জাম এখান থেকে পাওয়া যেত। কালক্রমে এই পুকুরটিকে 4 সাইড দিয়ে বাঁধিয়ে খুব সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। এছাড়াও বিভিন্ন মূল্যবান সম্পদ এখান থেকে পাওয়া গেছিল, যেগুলোর কিছুটা আশুতোষ মিউজিয়ামে রাখা আছে। ঠিক মন্দিরের পাশে এই বেদি দেওয়া জায়গাটা যেটা দেখছো, এই আম গাছটায়, এই আম গাছটা সারা বছর আম হয়। এটা একটা আশ্চর্য জিনিস, সারা বছরের প্রত্যেকটা সিজনে এই গাছে আম হয়।
মূল মন্দিরের সামনে এখানে বাগান মেনটেন করা হয়েছে, বিভিন্ন রকমের ফুলের গাছ এখানে আছে। বিশেষ করে কয়েক প্রজাতির জবা গাছ তোমরা এখানে দেখতে পাবে, সারা বছর ধরে ফলন দেয়। গড়িয়ার থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে এই ত্রিপুর সুন্দরী মন্দিরের হিস্ট্রি আমি গুগল করে জানতে পেরেছি। এছাড়াও সোশ্যাল মিডিয়ার হেল্প নিয়ে এবং সেখানকার লোকাল লোকেদের বৃত্তান্ত শুনে একটা কনক্লুশনে আসতে পেরেছি যে হ্যাঁ, সত্যি এই মন্দিরটির ইতিহাস অনেক প্রাচীন। মন্দিরের ইতিহাস পাল ও সেন যুগের। এককালে এই দেবীর মন্দিরের পূর্ব সীমা দিয়ে বয়ে যেত আদিগঙ্গা ভাগীরথী, আর দেবীর মন্দির ছিল নদীর পশ্চিম কূলে। সমস্ত রাজা ও বণিকরা তাম্রলিপ্ত বন্দর যাওয়ার পথে এই বোড়ালে নেমে ত্রিপুর সুন্দরী মন্দিরের পীঠে এসে পুজো ও রাত্রিযাপন করতেন। হ্যাঁ, ঠিক শুনেছেন, এটি পীঠ। সেন বংশের কেউ একজন মন্দির সংলগ্ন একটি জায়গায় 42.5 বিঘা পুকুর খনন করেন, যার নাম সেনদিঘি। আমরা একটু পরে সেনদিঘির দিকে যাব। আর নিজ চোখে দেখব সেই দিঘির বর্তমান অবস্থা। এই যে মন্দির দেখছো, কালক্রমে সেই ভাগীরথীর জল শুকিয়ে গেলে দেবীপীঠকে কেন্দ্র করে যে সমৃদ্ধশালী জনপদ গড়ে উঠেছিল সেটা লুপ্ত হয়ে যায়। ধীরে ধীরে মন্দিরটি ভগ্নদশায় পরিবর্তিত হয়। এরপর জগদীশ ঘোষের নবম পুরুষ শ্রী হীরালাল ঘোষ একটি সেবায়েত মণ্ডলী গঠন করে সেই ধ্বংসস্তূপ খনন করে কাঠের বিকলাঙ্গ মূর্তিটি উদ্ধার করেন, কিন্তু সেটি গঙ্গায় বিসর্জন দিয়ে একটি মাটির মূর্তি গড়ে পুজো করা হয়। পরবর্তীকালে কুমোরটুলি থেকে একটি অষ্টধাতুর মূর্তি গড়িয়ে আনা হয়, যেটা বর্তমানে পূজিত। মূর্তিটি খুব সুন্দর, আর ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র, মহেশ্বর ও সদাশিব এই পঞ্চ দেবতার পঞ্চমস্তকের খুরের উপর দিয়ে দেবীর আসন রচনা করা হয়েছে। মন্দিরের ঠিক পাশেই নাম সংকীর্তন করার জন্য একটা জায়গা অবস্থান করছে। এই মন্দিরের হিস্ট্রিটা একটু বলবে? লক্ষণ সেন বল্লাল সেনের মন্দির, যা কিছু এখানে পাওয়া গেছে সব ওই সময়কার। আগে চারিদিকে এই যে বাড়ি ঘর দেখছে, এগুলো সব আর কি ফাঁকা জায়গা ছিল। একটা বাড়ি ধরো এখানে, আর একটা সেই তোমার 1.5-2 মাইল এরকম ডিস্টেন্স। হ্যাঁ, এখন সব বাড়িঘর হয়ে গেছে, লোক আর কি লোক সমাগম বেড়ে গেছে, আলো বেড়ে গেছে। হ্যাঁ, আগে এত কিছু ছিল না। এই যে পাঁচিল দেখছো, এগুলো ছিল না। হ্যাঁ, আর এই দিঘিটার কি ব্যাপার আছে? দিঘিটা হচ্ছে সেন দিঘি, ওই আমরা ওটাকে সেন দিঘি বলি, লক্ষণ সেন বল্লাল সেনের আমলের দিঘি। হ্যাঁ, আগে তো কচুরি ফেনা ভর্তি ছিল, ওখানে গরু মোষ বা মানুষ সব চলে বেড়াতো। নিচে জল, উপরে দাম। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। মাঝারি সাইজের গাছপালাও অনেক ছিল। এই পুকুরে ওই কিছু জিনিস পাওয়া গেছে, কষ্টি পাথরে কিছু আশুতোষ মিউজিয়ামে দিয়ে দিয়েছে, আর কিছু মন্দিরে আছে। আচ্ছা, আর এখানে পুজো দিতে গেলে এইসব জিনিসগুলো আছে।
ফুলমালাও রাখা হয়, আলতা সিঁদুর ধূপ মোম এইসবগুলো রাখা হয়। আর পুজোর টাইমিং কি আছে? পুজোর সকালে 10:30টার পর থেকে শুরু হয়, 12টা 12:30টার ভিতরে আসলে ফসল পুজোটা ধরা হয়। পুজো চলে তোমার 1টা অবধি। মায়ের ভোগ ঢুকে 1টার সময়, মায়ের ভোগ ঢুকে বেরিয়ে আসে, মন্দির বন্ধ হয়ে যায়। ওই 1টার আগে যারা জিনিস নিয়ে যায় পুজোর সামগ্রী তাদের নিবেদন করে দেয়, বুঝলে? আচ্ছা ওই 1টার সময় মায়ের ভোগ ঢুকে বেরিয়ে আসে, মন্দির বন্ধ হয়ে যায়। আচ্ছা, আবার বিকেল 4টে খুলে দর্শন করে সব। মন্দিরের ঠিক পিছনের দিকে খুব সুন্দর একটা পরিবেশ তোমরা লক্ষ্য করতে পারবে। আর মন্দিরের পিছনের দিকে এই যে একটা গেট দেখতে পাচ্ছ, এই গেট থেকে সোজা চলে গেলে 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স তোমরা পেয়ে যাবে সেনদিঘি। এই সেনদিঘি খনন করার সময় মাটির তলা থেকে বিভিন্ন মূল্যবান দ্রব্যাদি পাওয়া গেছে, যার কিছু জিনিস মন্দিরে রাখা আছে এবং আরও কিছু জিনিস যেগুলো ছিল সেগুলো আশুতোষ মিউজিয়ামে সংরক্ষিত করে রাখা হয়েছে। সেন রাজারা মন্দিরের রক্ষণাবেক্ষণ এবং পারিপার্শ্বের জলের অভাব মেটানোর জন্য এই দিঘিটি খনন করেছিল। সেই ইতিহাস প্রসিদ্ধ সেন দিঘির সামনে আমি এখন দাঁড়িয়ে আছি। উল্লেখ্য, মন্দিরে যে কোষ্ঠী পাথরের প্রতিমাটি দেখছিলে সেটি এই সেন দিঘি খনন কার্যের সময় উদ্ধার করা হয়েছিল। খুব সুন্দর বাঁধাকপির চাষ হয়েছে এখানে। সেনদিঘি দেখে চলে আসলাম মন্দিরের নিজস্ব বাগানে। এই বাগানের দৃশ্যটা দেখে সত্যি আমার মনটা আরো মুগ্ধ হয়ে গেল। নিজস্ব চেষ্টায় এই বাগানে সবজি, ফুল, বাঁধাকপি, বিভিন্ন জিনিসের চাষ করা হচ্ছে। আসলে আমরা যারা শহরে বসবাস করি, এরকম ফাঁকা ফাঁকা একটুখানি বাগান দেখতে, গাছপালা দেখতে আমাদের সত্যি খুব ভাল লাগে। শালগম চাষ হয়েছে দেখো তোমরা। আর এই বাগানের 4 সাইডে জুড়ে আছে বিভিন্ন রকমের গাছপালা, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, কলা গাছ, নারকেল গাছ। আমি অবশ্যই রেকমেন্ড করব, যদি কখনো এই মন্দিরে তোমরা ভ্রমণে আসো তো এই কলা বাগানে অবশ্যই একবার ঘুরে যেও, খুব ভাল লাগবে আশা করছি তোমাদের। তোমরা যারা এই ত্রিপুর সুন্দরী মন্দিরে আসতে চাও, শিয়ালদা থেকে, হাওড়া থেকে কিংবা মেট্রো করে আসতে পারো। এটা গড়িয়ার থেকে অটো ডিস্টেন্স ম্যাক্সিমাম 10 মিনিট। তুমি যদি শিয়ালদা থেকে আসতে চাও তাহলে শিয়ালদা থেকে তুমি গড়িয়া স্টেশনে নামবে। গড়িয়া স্টেশন থেকে একটা অটো নেবে, অটো করে আসবে গড়িয়া। গড়িয়া থেকে আবার বোড়ালগামী একটা অটোই উঠবে, আর তোমাকে নামতে হবে বোড়াল হাই স্কুলের সামনে। তোমাকে নামতে হবে বোড়াল হাই স্কুলের সামনে নামলেই তুমি এই মন্দিরের একটা তোরণ দেখতে পাবে। ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্স ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিট। আর যদি তোমরা হাওড়া দিয়ে আসতে চাও তাহলে হাওড়া দিয়ে তুমি গড়িয়াগামী যে কোনো বাসে আসবে। গড়িয়ায় নেমে ওখান থেকে তুমি বোড়াল আসার যে কোনো অটো ধরবে। সেম অটো করে তুমি বোড়াল হাই স্কুলের সামনে আসবে। বোড়াল হাই স্কুলের সামনে নামলেই তুমি বড় করে দেখতে পাবে ত্রিপুর সুন্দরী মন্দিরের তোরণ। সেখান থেকে তুমি 3 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে চলে আসতে পারবে। তোমরা যদি মেট্রো করে আসতে চাও তাহলে কবি নজরুল মেট্রো স্টেশন কিংবা
গীতাঞ্জলি মেট্রো স্টেশনে তোমরা নামতে পারো। দুটো জায়গার থেকেই অটো আছে। যদি তুমি গড়িয়ার থেকে অটো ধরো তাহলে সেম যেরকম আগে বললাম সেরকমই তোমরা আসবে। তাছাড়া গীতাঞ্জলি থেকে একটা অটো আছে, যে অটোটায় তোমাদের নামতে হবে স্টিম লন্ড্রি মোড়। স্টিম লন্ড্রি মোড় থেকে ওয়াকিং ডিস্টেন্স 2 মিনিট। যদি স্টিম লন্ড্রি মোড়ে নামো, সেখান থেকে তুমি যদি 2 মিনিট হেঁটে আসো, তোমার আগে বাহাতে পড়বে সেন দিঘি। আর 2 মিনিট হাঁটলেই তুমি পেয়ে যাবে মন্দিরের পিছনের গেট। তো আশা করছি আমার এই ইনফরমেশনটা তোমাদের খুব কাজে লাগবে। আর সামান্যটুকু উপকার হলে অবশ্যই আমার চ্যানেলটাকে, শুভ্রদা ফাইন্ডার চ্যানেলটাকে ফলো করতে থেকো আর আমাকে উৎসাহ দিও।